কেমন আছো সবাই? অরিবায়ো স্টাডি প্লাস গেমিং যে চ্যানেলটা, তাতে গেমিং এর সঙ্গে সঙ্গে আবার বেশ কিছুদিন বাদে পড়াশোনার বিষয় নিয়ে ফিরে এলাম। তোমরা জানো এই চ্যানেলটায় একই সঙ্গে পড়াশোনা এবং পড়াশোনার ফাঁকে রিল্যাক্স করার জন্যে গেমিংটাও থাকে, বাংলা গেম প্লে, বাংলায় কমেন্ট্রি করে। যাই হোক, পড়াশোনার বিষয় ফিরে এসে আজকে কোনো টপিক বোঝানোর ভিডিও নয়, এটা হচ্ছে তোমাদেরই মধ্যে অনেকে রিকোয়েস্ট করেছো মাধ্যমিকের সাজেশন দেওয়ার জন্য। প্রথমেই বলে রাখি, সাজেশন জিনিসটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। আমার মতে ভালো নাম্বার পেতে হলে থরলি পুরো বইটা পড়া দরকার এবং বিভিন্ন কোয়েশ্চেন সলভ করা দরকার। টেস্ট পেপার যত পারবে এমসিকিউ বিভিন্ন জায়গা থেকে সলভ করা দরকার, আর টেক্সট বইটা কোথাও কিছু বাদ না দিয়ে সম্পূর্ণরূপে পড়াটা দরকার। যাই হোক, তা সত্ত্বেও সাজেশনের একটা চাহিদা বা একটা প্রশ্ন এসেই যায়, সেই মতো আমি একটা সাজেশন বানিয়েছি। যদিও সাজেশনটা এমসিকিউ বা 2 মার্কসের যে কোয়েশ্চেন, 1 মার্কস 2 মার্কসের কোয়েশ্চেন এবং এমসিকিউ এর উপরে নয়, কারণ এমসিকিউ 2 মার্কসের কোয়েশ্চেনের ওরকম সাজেশন হয় না যে এটা এমসিকিউতে ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট নয়, এরকম বলা যায় না। সেটার জন্য তোমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। বিভিন্ন কোয়েশ্চেন পেপার, আজকাল অনেক রকম কোয়েশ্চেনের বই পাওয়া যায়, টেস্ট পেপার তো আছেই, সেখান থেকে তোমাদের প্র্যাকটিস করতে হবে। আমি মোটামুটি আমার মতে যেগুলো 5 মার্কস কোয়েশ্চেন্স গুলো আছে, সেই কোয়েশ্চেন্স গুলো একটা সাজেশন তৈরি করেছি, যেগুলো আমার মতে এবছরের জন্য ইম্পর্টেন্ট। তার আগে প্রথমে আমরা একটু দেখে নিই যে মাধ্যমিকের কোয়েশ্চেন প্যাটার্নটা কিরকম হয়। তোমরা অনেকেই হয়তো জানো, তাও একবার বলে নেওয়া। সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষাটা ফুল মার্কস, যেটা রিটেন পরীক্ষা হয়, সেটা 90 মার্কসের হয়। 90 মার্কসের মধ্যে প্রথমে গ্রুপ এ তে থাকে এমসিকিউ প্রশ্ন, সেখানে 1 মার্কস করে 15টা প্রশ্ন করতে হয়, সব কটাই অ্যান্সার দিতে হয়। এরকম নয় যে 15টার মধ্যে থেকে বেশি কিছু দেওয়া আছে 17-18টা, তার মধ্যে যে কোনো 15টা, তা নয়। 15টা কোয়েশ্চেন 15টাই অ্যান্সার দিতে হয়। এবং তো একটা কথা বলা থাকে যে সম্পূর্ণ বাক্য লিখে উত্তর দেবে। আমি তোমাদের স্কুলের পরীক্ষাতে ওই কারণেই সব সময় বলি যে সম্পূর্ণ বাক্য লিখে উত্তর দেবে, অর্থাৎ বাক্যটা সম্পূর্ণ লিখবে, তারপরে যেটা সঠিক উত্তর সেইটা লিখবে এমসিকিউ করার সময়। গ্রুপ এ তে 15টা এমসিকিউ করার পর গ্রুপ বি তে সেখানেও 1 মার্কস কোয়েশ্চেন, এখানে কোনো মাল্টিপল চয়েস দেওয়া থাকবে না, এখানে ভেরি শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, সেখানে 1 নাম্বারেরই প্রশ্ন থাকবে, 21টা করতে হবে। গ্রুপ বি তে 26টা প্রশ্ন দেয়া থাকবে, সেই 26টা প্রশ্নের মধ্যে থেকে তোমাদের 21টা প্রশ্নের উত্তর করতে হবে। আর গ্রুপ সি তে 17টা প্রশ্ন দেয়া থাকবে, 17টা প্রশ্নের মধ্যে থেকে যে কোনো 12টা প্রশ্নের উত্তর করতে হবে। 12টার জন্য প্রতিটায় 2 মার্কস করে, টোটাল 24 মার্কস। আর লাস্টে গ্রুপ ডি, যেখানে লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেন্স, সেখানে 5 মার্কস করে 6টা প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটা প্রশ্নের মধ্যে তোমরা একটা করে অল্টারনেটিভ পাবে, অর্থাৎ ধরো প্রথম প্রশ্নটা 5 মার্কসের, তার সঙ্গে একটা অল্টারনেট প্রশ্ন পেলে অথবা দিয়ে, সেকেন্ড প্রশ্নটার সঙ্গে একটা করে অল্টারনেট প্রশ্ন পেলে, এইভাবে অ্যাকচুয়ালি তোমাদের 12টা প্রশ্ন থাকবে। সেই 12টার মধ্যে থেকে 6টা করতে হবে। প্রত্যেকটা 6টা প্রশ্নের মধ্যে প্রত্যেকটাতেই অথবা অথবা দিয়ে দেওয়া থাকবে। 4.1 দাগ থেকে 4.6 পর্যন্তের মধ্যে করতে হবে এবং 4.1 এর সাথে একটা অথবা, 4.2 এর সঙ্গে একটা অথবা, এইভাবে দেওয়া থাকবে প্রশ্নগুলো। প্রথম 4.1 এ যেটা থাকে সেটা হলো ছবি আঁকার প্রশ্ন। দেখো আমি এখানে করে দিয়েছি ছবি আঁকার জন্য ইম্পর্টেন্ট যেগুলো আমার মতে। এবার এগুলো ইম্পর্টেন্ট বলছি মানে আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট, তার মানে এগুলো আসবেই, অন্য কিছু আসবে না তা কিন্তু নয়। সাজেশন মানেই হচ্ছে, যেটা সবসময় বলি, যে সাজেশন করছে, মানে আমি করছি এক্ষেত্রে, বা সেক্ষেত্রে তার যেটা মনে হবে ইম্পর্টেন্ট সে তার মতো করে করেছে এবং সাধারণত এগুলো মিলেই যায়। যাই হোক, ছবি আঁকার প্রশ্নের মধ্যে
আর চিত্র অঙ্কন প্রথমে থাকে 4.1 দাগে চিত্র অঙ্কন। চিত্র অঙ্কনের মধ্যে প্রথম যেটা আমি রেখেছি চিত্র অঙ্কনের মধ্যে 4.1 এর একটা, তার সঙ্গে অথবা দিয়ে আর একটা, সেটাকে দেখো ফার্স্টে আমি রেখেছি 5 স্টার দিয়েছি। তার মানে আমার মতে এই প্রথম দিকে আমি যে দুটো অল্টারনেটিভ রেখেছি সেই দুটো আমার মতে বেশি ইম্পর্টেন্ট এবছরের মাধ্যমিকের জন্য, ওই জন্য আমি 5 স্টার দিয়েছি। তোমরা কোয়েশ্চেনগুলোর মাঝে মাঝে এরকম 5 স্টার 4 স্টার খুঁজে পাবে, যেটা একটু কম ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটাকে আমি 4 স্টার দিয়েছি, কিন্তু তবুও ইম্পর্টেন্ট মনে হওয়াতে সেটাকেও আমি রেখেছি। 4.1 এর সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আমার ছবি আঁকার যেটা মনে হয়েছে যে এবছরে প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে গ্রাহক সংজ্ঞাবহ স্নায়ু, স্নায়ুকেন্দ্র, চেষ্টীয় স্নায়ু চিহ্নিত করো। এটা মনে হয়েছে আমার যে এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং আমি এই প্রশ্নগুলোর প্রত্যেকটার ইংলিশ ভার্সনও করে দিয়েছি। এই প্রশ্নের ভিডিওর শেষের দিকে ইংলিশ ভার্সনগুলো তোমরা পেয়ে যাবে। যাদের বাংলায় পড়তে অসুবিধা হয়, যারা ইংলিশে এক্সাম দিচ্ছ, তাদের জন্য এই প্রত্যেকটা সাজেশনের ইংলিশ ভার্সনও আছে। প্রতিবর্ত চাপের সঙ্গে আমার মনে হচ্ছে কোষ বিভাজন থেকে একটা অথবা দিয়ে যে ছবি আঁকতে দেবে, সেটা হচ্ছে মেটাফেজের ক্রোমোজোমের মেটাফেজ ক্রোমোজোম, অর্থাৎ কোষ বিভাজন থেকে নয়, মানে ক্রোমোজোমের বিজ্ঞানসম্মত চিত্র। মেটাফেজ ক্রোমোজোম মানে কোষ বিভাজনের মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো সব থেকে ভালো বোঝা যায়, তাদের আকৃতি, আকার আকৃতি কেমন সেগুলো সব থেকে ভালো বোঝা যায়, সেই জন্য মেটাফেজ ক্রোমোজোম বলা হয়েছে, যেখানে ক্রোমোজোমগুলোর সমস্ত অংশগুলো পরিষ্কার বোঝা যায়। তার বিজ্ঞানসম্মত চিত্র আঁকা করে, অর্থাৎ বিজ্ঞানসম্মত মানে কি, মানে একটা কাল্পনিক ভাবে বেশ শেড টেড দিয়ে মাথার দিকটা চকচক করছে, নিচের দিকটা একটু শেড দিয়ে, সেরকম নয়। বিজ্ঞানসম্মত মানে হচ্ছে অনুবীক্ষণ যন্ত্রে যেরকম দেখা যায়, যেটা রিয়েল লাইফ চিত্র, সেই রকম একটা চিত্র যেখানে অযৌক্তিক কোনো কিছু থাকবে না, সেটাই বিজ্ঞানসম্মত চিত্র। আজকাল এইভাবে মাধ্যমিকে দেয় যে বিজ্ঞানসম্মত চিত্র, সেখানে ক্রোমাটিড, টেলোমিয়ার, সেন্ট্রোমিয়ার এবং নিউক্লিওলার অর্গানাইজার চিহ্নিত করো। তোমরা এই জায়গাগুলোকে জাস্ট স্ক্রিনশট নেবে, নিয়ে খাতায় টুকে নেবে বা প্রিন্ট আউটও নিয়ে নিতে পারো। তাহলে প্রতিবর্ত চাপ আর ক্রোমোজোমের চিত্র অঙ্কন, এই দুটো আমি এবছরের জন্য সব থেকে ইম্পর্টেন্ট মনে করছি। এবছরের জন্য আরেকটু ইম্পর্টেন্ট যেটাকে মনে করেছি আমি, সেটা হচ্ছে নিউরনের ছবি আঁকা। নিউরনটাকে সরাসরি নিউরন না বলে এইভাবে ঘুরিয়ে দিতে পারে, সেটা আজকাল মাধ্যমিকে একটু ঘুরিয়ে প্রশ্ন দেয়, যেটা মাথা খাটিয়ে বুঝতে হয়। যেমন ধরো এরকম বলতে পারে যে স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককের, নিউরন কথাটা বললো না হয়তো, স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককের একটি চিত্র অঙ্কন করে অ্যাকশন, ডেনড্রন, অসমানকোষ, মাইলিন সিদ, র্যানভিয়ারের পর্ব, নিসেলদানা চিহ্নিত করো। গঠনগত কার্যগত একক মানে হচ্ছে নিউরন, তার মধ্যে থেকে এগুলো চিহ্নিত করতে হবে। 3+2 তোমরা জানো ছবি আঁকায় ছবিটা অঙ্কন করার জন্য 3 নাম্বার থাকে, অর্থাৎ যত ভালো আঁকবে তত 3 নাম্বারটা তোমার কাছে অ্যাসিওর্ড হবে। আর তার সঙ্গে যে কোনো 4টে অংশ চিহ্নিত করতে হবে, প্রতিটা চিহ্নিতকরণ বা লেবেলিং এর জন্য হাফ মার্কস থাকে, 4টের জন্য 2 মার্কস। এর সঙ্গে অথবা দিয়ে দিতে পারে মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার একটা বিজ্ঞানসম্মত চিত্র, সেটা এঁকে ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, বেমতন্তু, মেরু অঞ্চল চিহ্নিত কর। তাহলে মোট 4টি ছবি আঁকা আমি তোমাদের জন্য সাজেশনে রাখলাম। তার মধ্যে ওপরের দুটো বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে, পরের দুটো ইম্পর্টেন্ট কিন্তু আগের দুটোর থেকে একটু কম, সেই জন্য 4 স্টার। এরপরে হরমোন চ্যাপ্টার থেকে আমি সাজেস্টিভ একটা কোয়েশ্চেন করে দিয়েছি, সেটা হচ্ছে হরমোনের দ্বৈত নিয়ন্ত্রণ। দ্বৈত নিয়ন্ত্রণ মানে ডুয়াল কন্ট্রোল, অর্থাৎ একটা হরমোন যা করছে আর একটা হরমোন তার বিপরীত কাজ করছে এবং দুজনে মিলে আলটিমেটলি একটা কাজ করছে। দ্বৈত নিয়ন্ত্রণ ইনসুলিন, গ্লুকাগন, অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এলএইচ, এফএসএইচ এর উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। অর্থাৎ এদের প্রত্যেকের ডুয়াল কাজ, যে ইনসুলিন একটা কাজ করছে, গ্লুকাগন আর একটা কাজ করছে। যে নিশ্চয়ই জানো ইনসুলিন রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়ে দেয়, গ্লুকাগন রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়। তাহলে এই যে বিপরীতমুখী কাজ, এই কাজগুলো প্রত্যেকটা এইরকম হরমোনগুলোর বিপরীতমুখী কাজ উদাহরণ দিয়ে দিয়ে তোমাদের বুঝিয়ে দিতে হবে যে হরমোন কিভাবে দ্বৈত নিয়ন্ত্রণ বা ডুয়াল কন্ট্রোল করে বা ডুয়াল রেগুলেশন। তার সঙ্গে 1 নম্বরের একটা কোয়েশ্চেন দিয়েছি, এগুলো ইচ্ছে করে এরকম দিয়েছি কারণ এইভাবেই মাধ্যমিকে আসে, যে হরমোনের সঙ্গে একটা মস্তিষ্ক থেকে প্রশ্ন, পশ্চাৎ মস্তিষ্কের একটি কার্য লেখো। 4+1 5।
এরপরে দিয়েছি অথবা দিয়ে 4.2 হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ উদাহরণ সহ বুঝিয়ে দাও। ক্ষুধা, তৃষ্ণা, জটিল চিন্তা, বাকশক্তি প্রভৃতি নিয়ন্ত্রণকারী, প্রভৃতি মানে এইরকম আরো যা যা তোমরা বইতে পাবে, প্রভৃতি নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশগুলির নাম লেখো। অর্থাৎ মস্তিষ্কের কোন অংশে ক্ষুধা নিয়ন্ত্রণ হয়, মস্তিষ্কের কোন অংশে তৃষ্ণা নিয়ন্ত্রণ হয়, মস্তিষ্কের কোন অংশে জটিল চিন্তা হয়, বাকশক্তি মানে কথা বলার শক্তি, সেটা মস্তিষ্কের কোন অংশ নিয়ন্ত্রণ করে। এগুলো প্রত্যেকটা তোমরা কিন্তু ভালো করে মুখস্থ করে যাবে। আর তার সঙ্গে হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ। ফিডব্যাক নিয়ন্ত্রণ মানে হচ্ছে যখন একটা হরমোন আর একটা হরমোনকে গিয়ে তার কাজে উদ্দীপিত করে, সেটা হচ্ছে ফিডব্যাক নিয়ন্ত্রণ। তো সেটা ভালো করে পড়বে। 4.3 তে কোষ বিভাজন থেকে প্রশ্ন রেখেছি, মাইটোসিস ও মিয়োসিসের বৈশিষ্ট্যগত পার্থক্য লেখো। বৈশিষ্ট্যগত পার্থক্য মানে মাইটোসিস কোন ধরনের কোষের হয়, মাইটোসিসে একটা কোষ থেকে কতগুলো কোষ উৎপন্ন হয়, মিয়োসিস কোন ধরনের কোষে হয়, একটা থেকে কতগুলো কোষ উৎপন্ন হয়, এই রকম কিছু বৈশিষ্ট্যগত পার্থক্য মাইটোসিস ও মিয়োসিসের মধ্যে। এবং মাইটোসিসে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে সমান থাকে, মিয়োসিসে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে অর্ধেক হয়ে যায়। এগুলোই বৈশিষ্ট্যগত পার্থক্য। এরকম 2 মার্কস আছে, মানে দুটো লিখলেই হবে। তার সঙ্গে আমি দিয়েছি ফার্নের যৌনুক্রম শব্দচিত্রের মাধ্যমে উপস্থাপন করো। শব্দচিত্র মানে হচ্ছে ওয়ার্ড ডায়াগ্রাম, অর্থাৎ পরপর কিছু ওয়ার্ড বা শব্দ লিখে অ্যারো দিয়ে 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 বোঝাতে হবে, রিয়েল ছবি আঁকার দরকার নেই, এটাকেই বলে শব্দচিত্র। পরের প্রশ্ন বংশগতি থেকে, বংশগতি সংক্রান্ত মেন্ডেলের যে পরীক্ষাটা, সেটা মেন্ডেল দুজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়েছিলেন পরীক্ষায়। তাহলে মেন্ডেলের দুজোড়া বিপরীত বৈশিষ্ট্য কি কি সেটা লেখো। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত অভিন্ন হয়, তা চেকার বোর্ডের সাহায্যে বুঝিয়ে দাও। তাহলে এইভাবে পরপর প্রশ্নগুলো রেখেছি। এই প্রশ্নগুলো সব আমি এখন ধরে ধরে পড়ে দিচ্ছি না, অকারণে ভিডিওটা দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। এখানে দেখো আর একটা ল্যামার্কিজম 5 স্টার রেখেছে, অর্থাৎ ল্যামার্কিজমটা বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে এই বছরের জন্য, এবং ডারউইনিজমটা কম ইম্পর্টেন্ট। এই জন্য অথবা দিয়ে ডারউইনের অভিব্যক্তিবাদের প্রধান উপজীব্য বিষয় লিখেছি। আর একটা অভিব্যক্তি থেকে অথবা দিয়ে আর একটা রেখেছি, সেটা 5 স্টার হিসেবে রেখেছি। অভিব্যক্তির হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গসংস্থান কিংবা ভ্রূণ তত্ত্বগত মতবাদ। এই ভ্রূণ তত্ত্বগত মতবাদটা আমার মতে 4 স্টার, মানে এর থেকে একটু কম। হৃৎপিণ্ডটা বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে। তারপরে দেখো অভিব্যক্তি থেকে আরেকটা লিখেছি, প্রজাতির উৎপত্তির ক্ষেত্রে প্রকরণ কিভাবে সাহায্য করে, এটা 4 স্টার। জীবনের উৎপত্তির পর থেকে জৈব অভিব্যক্তির মুখ্য ধাপগুলো তীর চিহ্নের সাহায্যে ক্রমানুসারে দেখাও, এটা আরেকটু কম স্টার দিয়ে রেখেছি। তাহলে এই পেজটারও তোমরা একটা স্ক্রিনশট নেবে এবং প্রশ্নগুলো খাতায় টুকে নিয়ে উত্তর প্র্যাকটিস করবে। এরপরে চলে আসছি 4.6 শিম্পাঞ্জি অথবা মৌমাছির অবাক করা দুটি, মানে অ্যামেজিং দুটি আচরণগত বৈশিষ্ট্য লেখো। মানে ওদের অনেক বৈশিষ্ট্যই আছে যেগুলো অ্যামেজিং বা অবাক করা, তার মধ্যে দুটি লিখতে হবে, শিম্পাঞ্জির দুটি, মৌমাছির দুটি। এরকম শিম্পাঞ্জি ও মৌমাছি দুটো থেকেই তোমরা প্র্যাকটিস করে যাবে, যে কোনো একটা দেবে। রুই মাছের পটকা এবং পায়রার বায়ুথলির গুরুত্ব লেখো। তারপরে আমি দিয়েছি ক্রমবর্ধমান জনসংখ্যা কিভাবে বিশ্ব উষ্ণায়ন ঘটায়, এটা বেশি ইম্পর্টেন্ট। অথবা ক্রমবর্ধমান জনসংখ্যা কিভাবে ভূগর্ভস্থ জলের সংকট তৈরি করে তা ব্যাখ্যা করো। ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে যে ঘটনাগুলো ঘটে তার মধ্যে এই দুটো রেখেছি, দুটোই ভালো করে প্র্যাকটিস করবে। আর নাইট্রোজেন চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমন 3 প্রকার ব্যাকটেরিয়ার বিবরণ দাও। অর্থাৎ নাইট্রিফাইং, ডিনাইট্রিফাইং, অ্যামোনিফাইং এইরকম ব্যাকটেরিয়াদের উদাহরণ পড়বে এবং তারা কি করে, তাদের ভূমিকাটা কি, সেটা ভালো করে প্রস্তুত করবে মাধ্যমিকের জন্য। ইউট্রফিকেশনের কারণ উল্লেখ করো। ডিডিটির জীব বিবর্ধন মানে বায়োম্যাগনিফিকেশন, সেটা একটা রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করো। রেখাচিত্র বলা থেকে বলা ভালো শব্দচিত্র, অর্থাৎ একটা করে লিখে অ্যারো দিয়ে তারপরে আর একটা শব্দ আবার অ্যারো দিয়ে, এবং পার্সেন্টেজটা কিভাবে বাড়ছে বইতে পেয়ে যাবে। এটা এইভাবে দেওয়া আছে কিভাবে জীব বিবর্ধন হচ্ছে ডিডিটির। আবারও বললাম, তাহলে সব প্রশ্নগুলো ধরে ধরে পড়ছি না, এইভাবে জাতীয় উদ্যান, অভয়ারণ্য এই করে করে একদম শেষ পর্যন্ত আমি প্রশ্নগুলো দিয়ে রেখেছি তোমাদের প্র্যাকটিসের জন্য। কিন্তু বারবার যেটা বলা সেটা হচ্ছে শুধু এইগুলো দিয়েছি বলে এইগুলোই যদি প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু সমস্যা হতেও পারে। এমন নয় যে এইগুলোই আসবে। সাজেশন মানে এই নয় যে কোয়েশ্চেন লিক, সাজেশন মানে কোয়েশ্চেন লিক হয়ে গেল তা নয়। সাজেশন মানে সম্ভাব্য কিছু প্রশ্ন, তার বাইরেও প্রশ্ন আসতেই পারে। সুতরাং বইটা অবশ্যই ভালো করে পড়বে এবং তার সঙ্গে এইগুলো ভালো করে প্র্যাকটিস করবে। সাজেশন দেয়া আছে মানে এইগুলো ভালো করে প্র্যাকটিস করলে তোমার বইয়ে পড়ার সঙ্গে আরো এক্সট্রা কিছু সুবিধে তুমি পেয়ে যেতে পারো।
কিন্তু কখনোই আমি এমন দাবি করব না যে আমার এই সাজেশন থেকে 100% কমন আসবে, প্রতি বছর কমন আসে। এরকম ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য অনেকেই দাবি করেন, আমি সেরকম দাবি করব না। আমার যেগুলো মনে হয়েছে ইম্পর্টেন্ট আমি দিয়েছি, কিন্তু আমি সবসময়ই বলবো পুরো বইটা থরলি পড়বে, টেস্ট পেপার প্র্যাকটিস করবে, তার সঙ্গে আমার দেওয়া প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। এবার যে প্রশ্নগুলো দিলাম সেগুলোরই ইংলিশ ভার্সনটা দিয়ে দিলাম। ইংলিশ ভার্সনটাও যারা ইংলিশে পড়বে তাদের জন্য দেওয়া আছে, তোমরা ইংলিশ ভার্সনটাও স্ক্রিনশট নাও এবং স্ক্রিনশট থেকে প্রিন্ট আউট করতে পারো বা তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করতে পারো। এখানেও সিমিলারলি আমি একই কোয়েশ্চেন জাস্ট ইংলিশে ট্রান্সলেট করে দেওয়া আছে। কোয়েশ্চেনগুলো একইভাবে আমি এরকম স্টার রেটিং করে রেখেছি, কোনোটাকে আমি 5 স্টার দিয়েছি, কোনোটাকে 4 স্টার দিয়েছি, বেশি ইম্পর্টেন্ট বা একটু কম ইম্পর্টেন্ট বোঝানোর জন্য। থ্যালাসেমিয়া, মেজর থ্যালাসেমিয়া, মাইনর থ্যালাসেমিয়া নিয়ে যে প্রবলেম আমি রেখেছি সেই রকম প্রবলেম আসতে পারে, ওগুলো প্র্যাকটিস করবে। কালার ব্লাইন্ড নিয়ে প্রবলেম আছে, সেগুলো প্র্যাকটিস করবে। কালার ব্লাইন্ড আর থ্যালাসেমিয়া নিয়ে আমি তোমাদের আলাদা ভিডিও বানিয়ে এই চ্যানেলে করে দেবো। থ্যালাসেমিয়া নিয়ে অলরেডি ভিডিও আছে আমার এই চ্যানেলে। তাছাড়াও বিভিন্ন যে প্রবলেমগুলো, কালার ব্লাইন্ড, বাবা নর্মাল, মা কালার ব্লাইন্ডের ক্যারিয়ার, তাহলে চাইল্ডরা কেমন হবে, এইরকম বিভিন্ন ধরনের যত রকম প্রবলেম হয় কালার ব্লাইন্ড আর থ্যালাসেমিয়া নিয়ে, সেগুলো নিয়েও আমি খুব শিগগিরই একটা ভিডিও তোমাদের আপলোড করে দেবো। সেটা প্র্যাকটিস করলে যে কোনো ধরনের প্রবলেম, কালার ব্লাইন্ড আর থ্যালাসেমিয়া, আর কালার ব্লাইন্ডের বদলে যদি হিমোফিলিয়া দেয়, হিমোফিলিয়া আর কালার ব্লাইন্ডের প্রবলেম একই প্যাটার্নটা, তা সেটা তোমরা ভালোভাবেই পারবে পরীক্ষায়। সাজেশন ভিডিওটা আগে দেখে নাও, তারপর ওই রকম ভিডিও খুব শিগগিরই আমি দিয়ে দেবো। ইংলিশ ভার্সনের আরো একটা পেজ যেগুলো বাংলাতে অলরেডি দিয়েছি, এগুলোও ধরে ধরে আর পড়ছি না, কারণ অযথা ভিডিওর দৈর্ঘ্য বৃদ্ধি করে লাভ নেই। ফলে অল দ্য বেস্ট ফর ইয়োর এক্সাম। কোয়েশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো, তার সঙ্গে পুরো বইটাও প্র্যাকটিস করো। বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট ফর ইয়োর এক্সাম।